নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে আবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসছে উত্তরবঙ্গ লবি। এই উত্তরবঙ্গ লবি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা মেডিকেল এডুকেশন এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার নিয়ন্ত্রক। এদের সর্বাধিনায়ক নাকি কোনোদিন সরকারি ক্ষেত্রে চাকরি করেননি। তিনি মেঘের আড়ালে লুকিয়ে থাকেন। তিনি নাকি ভালো গিটার বাদক, গিটার বাজিয়ে অনেকের মনোভঞ্জন করেছেন তিনি। এই উত্তরবঙ্গ লবির এত প্রভাবশালী কিভাবে হলো সেটা আপনাদের নিশ্চয়ই জানার কৌতূহল আছে। আমি দুটো ক্যারেক্টারের কথা বলি। একজন ক্রিকেট প্রশাসক ছিলেন, প্রয়াত হয়েছেন, তার নাম রাজ সিং দুঙ্গারপুর। এই রাজ সিং দুঙ্গারপুর আজহারউদ্দিনকে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বানিয়েছিলেন, বলেছিলেন মিয়া কাপ্তান বনোগে। আর একজন সুর সম্রাজ্ঞী ভারত রত্ন লতা মঙ্গেশকর। রাজ সিং দুঙ্গারপুর এবং লতা মঙ্গেশকর দুজনে সম্পূর্ণ দুটো ভিন্ন ক্ষেত্রের মানুষ। একজন প্রশাসক আর একজন সুর সম্রাজ্ঞী। কিন্তু তাদের মধ্যে ছিল এক ভরসার, বন্ধুত্বের এবং অবশ্যই একটা ভালোবাসার সম্পর্ক। কিন্তু কখনো তাদের সম্পর্কের সেই তথাকথিত পূর্ণতা প্রাপ্তি হয়নি। এক বহমান নদীর মতো তাদের সম্পর্ক বয়ে গেছে। এরকমই কিছু একটা হয়তো এই উত্তরবঙ্গ লবির প্রাধান্যের পিছনে কাজ করছে। এরকমই কোনো ঘটনা অনেকের মনে হতে পারে গল্প। শুনে রাখুন, গল্প হলেও অনেক কিছু সত্যি হয়। আমি এই এক্সাম্পলটা দিলাম এই জন্যই যে লতাজি চিরকালই রাজ সিং দুঙ্গারপুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর রাজ সিং দুঙ্গারপুর ও লতাজিকে অন্তরের অন্তরতম স্থল থেকে পছন্দ করতেন। চলমান নদীর মতো তাদের সম্পর্ক বয়ে গিয়েছে। যে অর্থে সম্পর্কের পূর্ণতা আমরা ভাবি, তাদের সম্পর্কের সেই পূর্ণতা হয়তো হয়নি, কিন্তু মানসিকভাবে তারা একই ছিলেন। শক্তিদার ভাষায়, মেঘলা দিনে বিকেল বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাগ বেরোলো মনে। এটা যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে হয়, সম্পর্ক তৈরি হয়, কিন্তু নানাবিধ কারণে সেই সম্পর্ক তার কাঙ্ক্ষিত পূর্ণতায় পৌঁছয় না, কিন্তু সম্পর্ক থেকে যায়। কালের নিয়মে এক একজন এক একটা ক্ষেত্রের দিকপাল হয়ে ওঠেন, কিন্তু সম্পর্কের রেশ থেকে যায়। যত দিন গড়ায়, জীবন যখন 20-20 বছর পার হয়ে চলে যায়, তখন সম্পর্ক আরো মজবুত হয়, আরো পারস্পরিক নির্ভরতা বাড়ে। উত্তরবঙ্গ লবির এই প্রভাবকে বুঝতে হলে
আমার মনে হয় লতাজি এবং রাজ সিং দুনকারপুরের কাহিনীটাকে মনে রাখলে ভালো করবেন। আমি রূপকে বললাম, বাকিটা আপনারা আপনাদের মতো করে বুঝে নিন। সব কথা তো খোলাখুলি বলা যায় না, বলা উচিত নয়, বিকজ ক্যারেক্টার অ্যাসাসিনেশন ইজ নট মাই ফেভারিট প্যাস্টিম। আমি সম্পর্ককে, ব্যক্তিগত পরিসরকে সবসময় সম্মান করি। ওইসব নিয়ে কথা বলার আমার কোনো রুচি নেই, অভিপ্রায় নেই। কিন্তু ওই যে অনেকে বলেন না, দাদা কি করে উত্তরবঙ্গ লবি এত প্রভাবশালী হলো, কি আছে উত্তরবঙ্গ লবি? তাদেরকে বোঝবার জন্যই আমি রাজ সিং দুঙ্গারপুর এবং লতাজির ঘটনাটা আপনাদের বললাম। এখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিরোধীরা পথে নেমেছেন, শাসক দল রক্ষণাত্মক, সাধারণ মানুষের প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, রাত দখলের ডাকে সাড়া দিচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। কখনো কখনো শাসক দল দাঁত নখ বার করে সেই প্রতিবাদকে রুখতে চাইছে, প্রতিবাদ হচ্ছে। রাজনৈতিক দলগুলো চেষ্টা করছিল এই আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করে নেবার জন্য, তারা ব্যর্থ হয়েছেন। যাকে এতদিন দুর্নীতির বিরুদ্ধে আপসীন সংগ্রামী বলে মানুষ মনে করত, তিনি গো ব্যাক ধ্বনি শুনেছেন। সরকার বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিচার যত দেরি হবে, মিছিল তত তীব্র হবে। তাহলে এই সরকার বিরোধী যে মানসিকতা তৈরি হচ্ছে, তার প্রভাব কি ভোটের বাক্সে পড়বে? দেখুন, সামনে কোনো ভোট এই মুহূর্তে নেই, 26-এ আছে, তার আগে উপনির্বাচন আছে। আমার মনে হয় যে উপনির্বাচন নিয়ে না খুব একটা প্রেডিকশন করা ঠিক নয়। উপনির্বাচনে এখন তো শাসক আরো চেষ্টা করবে যে কোনো মূল্যে জিততে, কারণ ওটা প্রমাণ করবে, দেখো এসব করে কিছু হয় না, মানুষের সমর্থন আমাদের কাছে। ছেড়ে দিন, বাই ইলেকশনে কিচ্ছু হবে না। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন শাসক বিরোধী সবার কাছেই অগ্নি পরীক্ষা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু 71টা পুরসভায় 121টার মধ্যে তারা পিছিয়ে, কলকাতায় 45টির বেশি ওয়ার্ডে পিছিয়ে। তারপরে আবার বাই ইলেকশনে তারা বিপুল ভোটে জিতেছেন। আমি বাই ইলেকশন নিয়ে ধরবই না, ওগুলোকে বিচারই করবেন না। বাই ইলেকশনে কি হয়েছে আপনারা জানেন। হিন্দু ভোট বিজেপির পক্ষে আরেকটু বেশি মেরুকরণ হয়েছে, আবার অন্যদিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে মুসলমান ভোট লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের পক্ষে গেছে। বামপন্থীদের অবস্থা রবীন্দ্রনাথের গানের মতো, শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে। বামপন্থীরা আর্যিকর বিষয়টাকে ধরে নিজেদের পালে হাওয়া টানতে চেষ্টা করছেন, কতটা সফল হবেন এই মুহূর্তে বলা যায় না। দেখুন, 34 বছরের বাম শাসনের অবসানের পর এখানে তৃণমূলের জমানা চলছে। বামেদের আমলেও অনিতা দেওয়ান হয়েছে, বামেদের আমলেও আরজিকরের একজন ডাক্তার আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ ওঠে, তিনি অনেক কিছু জানতে পেরেছিলেন। তা বামেরা একেবারে ধোয়া তুলসী পাতা ছিলেন তা তো নয়। 34 বছর তাদের রাজত্বে অনেক কলঙ্কের ইতিহাস আছে। তাই বামেদের পক্ষে এই মুহূর্তে তাদের হারানো জনসমর্থন ফেরার কোনো সম্ভাবনা নেই। একটা দুটো আসন তারা পেতে পারেন, একটা দুটো ওয়ার্ড পেতে পারেন, দ্যাটস অল। লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল। এখন ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটার দরকার, সেটা বিজেপি পাবে কিনা এবং তাতে আরজিকরের এই গণ আন্দোলন কতটা ভূমিকা নেবে। প্রথম কথা বলে রাখা ভালো, এটা কিন্তু শুধু কলকাতা শহরের মধ্যবিত্ত উচ্চবিত্তদের আন্দোলন নয়।
এটা সমগ্র বাংলার মানুষের আন্দোলন, এবং এই আন্দোলনের মধ্যে তৃণমূল সমর্থক পরিবারও আছে। আমি 4 সেপ্টেম্বর রাতে দেখলাম ভিআইপি রোড পুরো অবরুদ্ধ, ধরুন ওই বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে একেবারে ওই শ্রীভূমি পর্যন্ত, কিন্তু কারুর মনে কোনো বিরক্তি নেই, ধৈর্য ধরে অপেক্ষা করছে না, হর্ন বাজায় না ট্রাফিক। তারপর 9টা থেকে 10টা হয়ে গেল, আবার ট্রাফিক আস্তে আস্তে নর্মাল হলো। আমার বাড়ির সামনে একটি হোটেল আছে, 3 তারা হোটেল, দেখলাম তারা সব আলো নিভিয়ে রেখেছে। বিভিন্ন স্তরের মানুষকে দেখলাম উই ওয়ান্ট জাস্টিস বলে পথে নেমেছে। শুধু শহর কলকাতায় তো এই আন্দোলন সীমাবদ্ধ নয়, সারা বাংলায় প্রভাব পড়েছে এবং বাইরেও পড়েছে, বিশেষ করে মহিলারা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আন্দোলিত হয়েছেন, কারণ তারাই তো সব থেকে বেশি হিংসার শিকার হন। গারস্থ হিংসা থেকে শুরু করে বাইরের হিংসা, টোন, টিটকিরি, নিগ্রহ, সব থেকে বেশি তার শিকার হন মহিলারা। এবং এই মেয়েটি কিন্তু নিম্নবিত্ত পরিবারের মেয়ে, বাবা সামান্য টেলারিং এর ব্যবসা, খুব কষ্ট করে মেয়েটিকে বড় করেছেন। মেয়েটি গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন দেখছিল, অত্যন্ত সুনাম ছিল, ছাত্রী হিসাবে, শিক্ষিকা হিসাবে, 2 জায়গাতে চেম্বারও করত। আসলে আমার মনে হয় ওই বোধটা ছিল যে না, আমি দুর্নীতি দেখলে পরে চুপ করে থাকবো না, অন্যায় যে সহে আর অন্যায় যে করে তবু ঘৃণা যেন তারে তৃণ সম। মেডিবোদার উনাদের এই কথাটার মানে অন্তর থেকে উপলব্ধি করেছিল, তাই হুইসেল ব্লোয়ার হয়ে ফাঁস করতে চেয়েছিল মেডিকেল দুর্নীতি। হয়তো মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, হয়তো হসপিটালের মধ্যে যৌন চক্র চালানোর বিষয়টা সামনে এসেছিল, তাই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এবং এটা এতটা নাড়া দিয়েছে দেশের মানুষকে, তারা স্বতঃপ্রণোদিত হয়ে রাস্তায় নেমেছে। তাহলে ভাবুন না, টিচার্স ডে প্রোগ্রাম সরকার ক্যান্সেল করে দেয়, ট্যাব বিলির অনুষ্ঠান থেকে সরে আসে, পুজোর অনুদান বিলি আপাতত স্থগিত, ভয় পাচ্ছে। কোথাও কেউ হয়তো অনুষ্ঠান মঞ্চে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে দেবেন মাননীয়ার সামনে। মাননীয়া সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছেন এত জল গড়ানোর পর, কিন্তু বিনীত গোয়েল এখন অব্দি বহাল তবিয়ত আছে, তবে বিনীত গোয়েল বেশি দিন থাকবে না। তারপরে কতটা রক্ষণাত্মক হলে পরে ফাঁসি চাই ফাঁসি চাই বলে রাস্তায় নামতে হয়, পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে হয় অপরাজিতা বিল এনে। 7 বারের সাংসদ জানেন না কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে কনফ্লিক্ট হলে কেন্দ্রীয় আইন প্রিভেল করে। হাতরাস, উন্নাও, আরো যে বদলাপুরের ঘটনা, নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু আর্চিকরের ঘটনা বিরল 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 বিরলতম। ডাক্তারদের কাছে হসপিটাল হচ্ছে তাদের সেকেন্ড হোম। সেই হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে যখন খুন করা হয়, তখন সব মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। অর্থাৎ নিজের বাড়িতে অত্যাচারের মতো ঘটনা এটা। এটা রাস্তায় নয়, কোনো নির্জন জায়গায় নয়, কোনো বিকৃত মানুষের বিকৃত যৌন তাড়নার শিকার নয় মেয়েটি। মেয়েটি হুইসেল ব্লোয়ার, তাকে পরিকল্পনা করে অত্যাচার করে খুন করা হয়েছে, কার্যত তার নিজের বাড়িতে, কারণ হসপিটাল তাদের সেকেন্ড হোম। অপরাধের কোনো ক্ষমা নেই। তারপর ঢাকার কি নিরন্তর প্রয়াস, হঠাৎ করে ভেঙে ফেলতে হলো আর্চিকরের সেমিনার হলের পাশের জায়গা, সৎকার করার পরে এফআইআর হলো।
পরস্পর বিরোধী বয়ান, ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়, দুরাত্মা অভিজ্ঞদের নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। হতভাগিনীর বাবা বলছেন যে ইন্দিরা দেবী কেন এত মিথ্যা কথা বলছেন, ইন্দিরা দেবী কি করবেন, তার বসরা তাকে যা বলতে বলেছেন তিনি সেটা বলে যাচ্ছেন, তার বাইরে তো তার কিছু করা সম্ভব না। এই তো পরিস্থিতি। লোকসভা নির্বাচনের পর বিজেপির ছন্নছাড়া হয়ে গেছিল, এখন দেখছি ইউনাইটেড হয়ে তারা পথে নেমেছেন। ব্লকে ব্লকে কর্মসূচি, ডরিনা ক্রসিং এ অবস্থান, নানা রকম কর্মসূচি তারা নিচ্ছে। তাহলে শাসক বিরোধী এই মনোভাব প্রথম কথা নির্বাচন অবধি কি থাকবে? আমার মনে হয় আর্যিকরের ক্ষত অত তাড়াতাড়ি সুকোবর নয়, থাকবে। এবং একে কেন্দ্র করে যেভাবে দুর্নীতির পর্দা ফাঁস হবে স্বাস্থ্যক্ষেত্রে, এবং যেভাবে ইডি আক্তার আলীর বয়ান রেকর্ড করেছে, এবার তারা নামবে আসলে। তাহলে শিক্ষা জেলে, খাদ্য জেলে, এবার স্বাস্থ্যে দুর্নীতির তদন্ত শুরু করছে এজেন্সি। এর রেস তো একটা থাকবেই। এবং তার সুফল কারা পাবে? প্রধান বিরোধী দল কতটা এর থেকে ফায়দা পেতে পারবে? সবার আগে সিবিআই এর তদন্তটা নিষ্পত্তি হওয়া দরকার। এই বার্তাটা যাতে মানুষ পায় যে সিবিআই যথাযথ তদন্ত করে একটা কনক্লুশনে এসছে। কিন্তু যদি দেখা যায় যে সিবিআই পারল না, তখন কিন্তু বামপন্থীরা সেটিং তত্ত্বকে সামনে আনবে, বলে দেখো বিজেপি তৃণমূলের সেটিং আছে, তাই অনেককে বাঁচাতে সিবিআই তদন্ত সারদার মতো হয়ে গেল, তারিখ পে তারিখ হচ্ছে। তখন সুপ্রিম কোর্টে 5 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, চন্দ্রচূড় সাহেব 2রা সেপ্টেম্বর থেকে আসছেন না, ও শুনানি হবেই। সিবিআই কেও কিন্তু তদন্ত করে দোষীদের শাস্তিটা নিশ্চিত করতে হবে। এর আগে যেন তারা রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো না হয়, সারদা তদন্তের মতো না হয়। সময় মেনে তদন্ত শেষ করে অপরাধীদের চিহ্নিত করে চার্জশিট পেশ করতে হবে। আর সেটা যদি তারা না পারেন, তাহলে ওই সেটিং তত্ত্বটা পাকাপাকিভাবে বাংলার মানুষের একটা বড় অংশের মনে জায়গা করে নেবে। তবে আমার মনে হয় যে সিবিআই তদন্তের নিষ্পত্তি করবে, কারণ নির্ভয়া কাণ্ডের তদন্ত তারা করেছিল। এরকম সিবিআই এর সাফল্যের আর 75%। এখন সিপিএম এর লোকজন বলেই যাবে সেটিং সেটিং সেটিং। শূন্য থেকে যারা মহাশূন্য হয়েছে তাদেরকে প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে গেলে সেটিং এর কথা বলতেই হবে। এত সেটিং তত্ত্ব করেও তারা লোকসভায় খাতা খুলতে পারলেন না, অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। আবার ওদের গলার শিরাটা ফুলেছে, বড় বড় কথা বলছেন। আসলে সিপিএম এর কৌশল হলো প্রতিবাদ আন্দোলন করছি, পথে নেমেছি, এইসব বলে তৃণমূল বিরোধী ভোটটাকে একটু ভাগ করা, কিছু কি বলবো আর কি, কঠিন লড়াই যে আসনগুলোতে হবে সেই আসনে তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয়। এটাই তারা করে। বিগত কয়েক বছর ধরে এটা তারা পিএইচডি অর্জন করেছেন দক্ষতায়, আর মুখে তারা তৃণমূল বিরোধী। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিন আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা লোককে অ্যাপিল করছেন তৃণমূলের মতো, যাবেন না, বিজেপি আছে, আরএসএস আছে, আপনারা তো কর্মসূচি নেন, কেউ বলে যাবেন না? মানুষ যেখানে যাবার যেখানে যাবে। শুনুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান যখন চীনের আকাশে ঘুরছিল না, তখন মাও সেতুং আর চিয়াং কাই শেক হাত মিলিয়েছিলেন। ইতিহাসের এই বিষয়গুলো মনে রাখবেন। যখন আপনাদের প্রতিপক্ষ একজনই, তখন ভ্রান্ত নীতি এবং বস্তা পচা কিছু বুলি আওড়ে
যদি নবান্নের 14 তলাকে নির্বাচনী সুবিধা করে দেন, তাহলে ইতিহাসের ডাস্টবিনে আপনারা নিক্ষিপ্ত হবেন, মিলিয়ে নেবেন। কারণ 0 থেকে 1-এ পৌঁছতে আপনাদের 100 বছর লাগবে। কিন্তু আপনারা যেটা করতে পারেন, ভোট কেটে মাননীয়াকে সুবিধা করে দিতে, এবং সেটাই আপনারা লোকসভাতেও করেছেন। কিসের বিনিময়ে করেছেন মানুষ সেটা বিচার করবে। কিন্তু আপনাদের যতই পথে নেমে আন্দোলন করুন না কেন, অবশ্যই আপনাদের তো ভোটে লড়ার অধিকার আছে, নিশ্চয়ই আছে। বলতে পারেন বামপন্থীরা, আমরা কি ভোটে লড়বো না? আরে কেন লড়বেন না? ভোটে নিশ্চয়ই লড়বেন। কিন্তু ভোটে লড়ার নামে যেখানে জেতার ক্ষমতা নেই, সেখানে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে আসলে তৃণমূলেরই সুবিধা করে দিলাম, এই কাজটাই তো আপনারা করবেন, করে আসছেন বিগত কয়েকটা নির্বাচনে, আগামী দিনেও করবেন। তাই বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে, যারা তৃণমূল বিরোধী জনতা তাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলেই তারা কাঙ্ক্ষিত ফল পাবেন।